হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অল অফ ইউ। তোমাদেরকে আবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স বাংলাতে। তো আজকে আমি যে তোমাদের কোর্সটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের যে আপকামিং যে আরআরবি। তোমরা জানো সবাই যে আরআরবি যে নোটিফিকেশন দিয়েছেন, আরআরবির যে আমাদের যেমন এলপি আমাদের অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে, ওকে। তারপরে আমাদের টেকনিশিয়ানেরও আমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে। এবার আমাদের নোটিফিকেশান আসতে চলেছে আরআরবি জেই, আরআরবি এনটিপিসি, ওকে। তো আরআরবি গ্রুপ ডি দাও আমাদের চলে আসবে। তো এগুলো নোটিফিকেশন সবার দেওয়া আছে, ফর্ম ফিল আপ হয়নি, হয়েছে। তো ফর্ম ফিল আপ আমাদের হয়ে যাবে। তাহলে 5টা তোমাদের আরআরবির এখনও এক্সাম আছে, যেটা আছে আমাদের আরআরবি এলপি, আরআরবি টেকনিশিয়ান, আরআরবি এনটিপিসি, আরআরবি এনটিপিসি, তারপর আরআরবি জেই আর আরআরবি গ্রুপ ডি। তাহলে 5টা যে এক্সাম আছে আরআরবির, তো এই 5টা গ্রুপের মানে 5টা এক্সামের প্রত্যেকটাতে 5টা গ্রুপের প্রত্যেকটা এক্সামে আমাদের ম্যাথ, আমাদের যে অ্যাপটিটিউড, ওকে, অ্যাপটিটিউড, রিজনিং আর সায়েন্স। আরআরবি দেখো, তোমরা এসএসসি যদি প্রিপারেশন নাও তাহলে আমাদের জিকে পার্টটাকে স্ট্রং করতে হয়, কিন্তু আরআরবি তোমরা যদি প্রিপারেশন নাও তাহলে তোমাদের যে সায়েন্স পার্টটা আছে, ওকে, যে 9-10 বেসে যে সিবিএসসি বোর্ডের যে আমাদের 10 এটা আছে, সায়েন্স পার্টটা আছে, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো এবং বায়োলজি বলো, তাহলে এইগুলাকে আমাদেরকে একটু ভালোভাবে পড়তে হয়, ওকে। কারণ আমাদের সায়েন্স পার্টে ম্যাক্সিমাম এখান থেকে নাম্বার থাকে, তোমার যে জিকে বা জিএসএ আমাদের খুব কম নাম্বার থাকে, ওইখানে আমাদের 10 থাকে, 10 থেকে 15 খুব জোর, আর এখানে আমাদের থাকে প্রায় 30 থেকে 40 নাম্বার আমাদের ভেরি করে, ওকে। তো চলো তাহলে আমি জাস্ট সিলেবাসটা আমি দেখিনি, তাহলে আমরা কী কী পড়বো। তো আজকে থেকে আমি যে কোর্সটা শুরু করছি, তো টেকনিক্যালে দেখো তোমরা সিভিটি 1 দেখো, আরআরবি জেই মেনলি আমি বেস করে পড়াবো। তো আরআরবি জেইটাকে বাকি সব এক্সামগুলো তোমরা ওই মতন করে পড়তে পারো, ওকে। তো আরআরবি জেইতে দুটো আমাদের স্টেজ হয়, সিভিটি 1 আর সিভিটি 2। তো সিভিটি 1 এ নন টেকনিক্যাল। এবার তুমি যদি নন টেকনিক্যাল যদি না পাস করলে তাহলে তুমি টেকনিক্যাল দিতেই পাবে না। তার জন্যে আমি ভেবে দেখলাম যে টেকনিক্যাল পার্টটা পড়ার সাথে সাথে আমাদের কি নন টেকনিক্যাল পার্টটাও পড়তে হবে। তার জন্য আগে আমরা নন টেকনিক্যাল পার্টটা আমরা মানে খুব ভালোভাবে পড়বো, তারপর আমরা তার সাথে সাথেই আমরা টেকনিক্যাল পার্টটা আমরা পড়তে থাকবো, ওকে। তো নন টেকনিক্যাল পার্ট তাহলে আজকের ক্ষেত্রে আমরা শুরু করছি, যেটা আমাদের প্রত্যেকটা আরআরবি এক্সামের জন্য তোমরা বেনিফিট পাবে। তো এই যে ভিডিও, তো এই ভিডিওটা তোমরা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সবাইকে শেয়ার করো। আর যদি তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও যে দাদা এই রিলেটেড ভিডিও বানাও, তাহলে আমি সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেবো। তো চলো দেখো, তাহলে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আরআরবি জেই, আরআরবি এনটিপিসি, আরআরবি এলপি, আরআরবি টেকনিশিয়ান আর আরআরবি গ্রুপ ডি। এই যে 5টা এক্সাম আছে, সেই 5টা এক্সামের আমি দুটো এক্সামকে বেস করে আমি পড়াবো, যেটা একটা হচ্ছে আরআরবি জেই, একটা হচ্ছে আরআরবি টেকনিশিয়ান, ওকে। বাকিগুলো সিমিলার টাইপের থাকে, ওকে। দেখো তাহলে এইখানে আমি যেটা পড়াবো তোমাদের, আমি এইখানে আমি যেটা গাইড করবো আমার ভিডিওতে, সেটা হচ্ছে সিভিটি 1 এর ম্যাথস আমরা প্র্যাকটিস করবো। ম্যাথ আমি প্রথমে কনসেপ্ট বলে দেবো, তারপর আমি তোমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো, ওকে। তারপরে আছে আমাদের রিজনিং, জিএ পার্টটা তোমরা নিজে নিজে পড়ে নিও ভাই। জিএ পার্টটা জেনারেল অ্যাওয়ারনেস, এটা নিজের থেকে পড়তে হবে, এটা কারো হাত নেই, হয়েছে। তাহলে এটা তোমরা 15 নম্বরটা নিজের জন্য পড়বে। সায়েন্সের পার্টটা আমি তোমাদেরকে গাইড করে দেবো, এটার আমি কনসেপ্টগুলো উইথ কোয়েশ্চেন এগুলো আমি তোমাদেরকে পড়িয়ে দেবো। সিভিটি 2তে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি তো আমাদের হয়েই যাবে। জিএস পার্টটা আমি বারবার বলছি নিজেরা করে নিও, ওকে। তারপর আছে আমাদের কম্পিউটার, এনভায়রনমেন্ট, এগুলো নিজের পড়ার বোর্ডে। তোমাদের যদি বলো যে দাদা আমাদের কিছু কোয়েশ্চেনের দরকার, কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করিয়ে দাও, তো প্রিভিয়াস বেস করে আমি কিছু কোয়েশ্চেন তোমাদেরকে প্র্যাকটিস করে দেবো, ওকে। তাহলে কম্পিউটার, এনভায়রনমেন্টাল অ্যান্ড পলিউশন কন্ট্রোল যেটা আছে সেটা আমাদের থিওরির মতন বোর্ডে, ওকে। তাহলে এগুলো তোমরা পড়ে নিও, আর যদি তোমরা বলো যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করাতে, তো আমি তখন পরে তখন আমি এগুলো প্রিভিয়াস ইয়ার তোমাদেরকে করিয়ে দেবো, ওকে। তারপর আছে টেকনিক্যাল পার্টটা আমি পুরোটাই পড়াবো ইলেকট্রিক্যালের জন্য। টেকনিক্যালটা শুধুমাত্র আমি ইলেকট্রিক্যালের জন্য পড়াবো, কারণ আমি ইলেকট্রিক্যালকে পড়াই, তার জন্য আমি ইলেকট্রিক্যাল পার্টকেই আমি গাইড করতে পারবো। তাহলে যারা তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো, আরআরবি জেই দিবে ভাবছো, তারা এই যে ইউটিউব চ্যানেলে যে এখানে জয়েন করে যাও। এবারে প্রতিদিন আমাদের একটা বা দুটো করে ভিডিও আমাদের ডেলি আপডেট হতে থাকবে, হয়েছে। আরআরবি টেকনিশিয়ানে তাহলে কি আছে দেখো, আমাদের এটা মার্কসটা দেখো, ম্যাথে তাহলে কত নম্বর আছে, 30 নাম্বার। রিজনিংয়ে কত আছে আমাদের আরআরবি জেইতে, সিভিটি 1-এ 25 নাম্বার। জিএসএ আছে আমাদের, জিএতে আমাদের 15, আর সায়েন্সে আছে 30। তাহলে দেখে নাও এখানে টোটাল 100 আছে। 100-র মধ্যে তোমরা প্রায় এইখানে এখন যে আমাদের পরিস্থিতি আসছে, তোমরা 100-র মধ্যে তোমরা 70+ যদি না পাও, 100-র মধ্যে তোমরা যদি 70+ না পাও, তাহলে কিন্তু প্রবলেম আছে, বুঝা গেছে।
আমি তো এটা মিনিমাম বললাম, এর ম্যাক্সিমাম আমাদের 80-র উপরে উঠতে পারে। তার জন্য 70 উপরে তোমাকে পেতে হলে কি করতে হবে না, ম্যাথ, রিজনিং আর সায়েন্স, এই যে 3টা পোর্শন আছে, এই 3টা পোর্শন থেকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম নাম্বার তুলতে হবে, আদারওয়াইজ তোমাদের এই 75 মানে 70+ ক্রস করা যাবে না, বোঝা গেছে? তার জন্য ম্যাথ, রিজনিং আর সায়েন্স এই 3টা পার্টকে খুবই গুরুত্ব দাও, কারণ জিএ পার্টে তোমাদের হিস্টোরি আছে, জিওগ্রাফি আছে, পলিটি আছে, ওকে, তারপরে তোমার জিকে পার্টটা আছে, তারপর জেনারেল অ্যাওয়ারনেস আছে, অনেক বড় ভাস্ট সিলেবাস। তার জন্য এই পার্টে বেশি কেউ মাথা খারাপ করতে যাও না, এই 3টা পার্টে ম্যাক্সিমাম টাইম নিজেদের দাও, হয়েছে? সিভিটি টুতে আমাদের সেম, জেনারেল অ্যাওয়ারনেস থেকে আমাদের 15 থাকবে, ফিজিক্স কেমিস্ট্রি থেকে 15, কম্পিউটার থেকে 10, এনভায়রনমেন্টাল পলিউশন থেকে 10, আর টেকনিক্যাল থেকে 100, হয়েছে? তাহলে এই টেকনিক্যাল পার্টটাকে এখানে গুরুত্ব বেশি দিতে হবে, আর আমাদের এই ফিজিক্স কেমিস্ট্রি তো আমাদের হয়ে যাবে এইখান থেকে পড়লে, হয়েছে? কম্পিউটার আর এনভায়রনমেন্টাল এগুলো একটু পড়তে হবে, হয়েছে? তাহলে এখান থেকে 150 আর এটার মধ্যে যদি আমি 150 ধরে নিই, তাহলে এখান থেকে কি না তোমাকে এখানে 120+ তোমাকে স্কোর করতে হবে, হয়েছে? তার জন্য বি সিরিয়াস, ভালোভাবে পড়াশোনা করো। আর আরআরবি টেকনিশিয়ানে সেমি আছে, আরআরবি টেকনিশিয়ানে আমাদের ম্যাথের জন্য কত আছে, ম্যাথের জন্য আমাদের 25 আছে, রিজনিংয়ের জন্য আমাদের 25, সায়েন্সের জন্য আমাদের কত না 40, আর জিএ জেনারেল অ্যাওয়ারনেসের জন্য আমাদের 10। তাহলে এইখানে আমাদের কি টার্গেট করতে হবে, জেনারেল অ্যাওয়ারনেসটা কেউ যদি ছাড়বো মানে ছেড়ে দাও বলবো না, জাস্ট যদি তোমরা কেউ কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে থাকো তাও এখান থেকে অ্যাটলিস্ট 3-4টা কোশ্চেন পেয়ে যাবে, হয়েছে? তার জন্য কি আমাদের টার্গেট করতে হবে এই 3টা, ম্যাথ, রিজনিং, সায়েন্স, ম্যাথ, রিজনিং, সায়েন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই 3টা আমাদের টপিক। তো আমি ম্যাথটা এখন আজকের থেকে আমরা শুরু করছি, ম্যাথ রিজনিং আমাদের ইকুইভ্যালেন্টভাবে আমাদের চলতে থাকবে। ম্যাথ পার্টটা আমি আজকের থেকে তাহলে আমরা শুরু করছি, ম্যাথ পার্টটা আজকের থেকে আমরা তাহলে শুরু করছি, ওকে? তাহলে ম্যাথটা আমরা আজকে থেকে শুরু করছি। তো ম্যাথের যে সিলেবাসটা আছে সেটা একটু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, সিলেবাসটা তুমি যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিবে, হ্যাঁ? আমার যেগুলো আমার মাথায় ছিল সেগুলো আমি লিখেছি, যেগুলো মোটামুটি এগুলো থাকে, হয়েছে? বাকি যদি আমি টপিক ভুল না লিখে রেখেছি, হ্যাঁ, তো তোমরা একটু দেখে নিয়ে লিখে নিও সিলেবাস, ওকে? সিলেবাসের কিছু যায় আসে না, পড়তে হয়। দেখো, তাহলে আমাদের ফার্স্ট যেটা আছে সেটা আছে আমাদের কি না, পার্সেন্টেজ, এটা সবাই জানো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রফিট অ্যান্ড লস, অ্যাভারেজ, ডিসকাউন্ট, SIN মানে কি সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট। তারপর রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্টনারশিপ মানে বাংলাতে আছে অংশীদারি কারবার, ওকে? মিক্সচার মানে আমাদের মিশ্রণ। তারপর টাইম ওয়ার্ক, কার্য এবং কি বলে সময় এবং কার্য বা কার্য সময়। তারপর টাইম ডিস্টেন্স, হ্যাঁ, দূরত্ব সময় এখানে। আর টাইম ডিস্টেন্সে আমাদের এগুলো ঢুকে থাকে, দেখো ট্রেনের কনসেপ্ট থাকে, পাইপ সাসটেন্সের কনসেপ্ট থাকে, ওকে? তারপরে বোর্ড স্ট্রিমের কনসেপ্টটা থাকে। তারপরে আমাদের কি না LCM অ্যান্ড HCM মানে লসাগু অ্যান্ড গোসাগু। তারপরে লাস্টে প্রবাবিলিটি, হয়েছে? তাহলে এই যে কয়েকটা আছে, মোটামুটি 13-14টা আমাদের চ্যাপ্টার আছে, বা 13-14টা আমাদের টপিক আছে, সেই টপিকগুলো নিয়ে আমাদের আজকে আমরা পড়তে শুরু করেছি। তো আমি ফার্স্ট যেটা তোমাদের মানে কনসেপ্টটা আমি দিচ্ছি, দেখো আমি বোর্ডে তোমাদের কি করব না, বোর্ডে তো আমাদের কোয়েশ্চেন লেখা তো অত সম্ভব নয়, তার জন্যে আমি তোমাদের এখানে কনসেপ্টগুলো বলে দেবো, বোর্ডে আমি তোমাদের কনসেপ্টগুলো বলে দেবো। আর তোমাদের যে এটা আছে ডিজিটাল বোর্ডে আমি জানো তোমরা যে আমি পড়াই, তো ডিজিটাল বোর্ডে তোমাদেরকে কোয়েশ্চেন, ওইখানে আমি তোমাদেরকে কোয়েশ্চেন সলভ করাবো, হয়েছে? তো আগে তাহলে চলো কনসেপ্ট আমরা একটু দেখে নিই যে কী ধরনের আমাদের কনসেপ্ট হয়। দেখো, তাহলে আজকে আমরা যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে আমাদের অ্যাভারেজ। অ্যাভারেজ। তো চলো তাহলে অ্যাভারেজের আমরা কী আমাদের সূত্র কী আছে, তো সেই সূত্রগুলো আগে আমরা জেনে নেবো। তারপরে অ্যাভারেজের যে আমাদের টাইপগুলো, যে কী ধরনের আমাদের অ্যাভারেজের অঙ্ক আসে, এবং তার থেকে একটা বা দুটো করে এক্সাম্পল আমরা আজকে দেখে নেব। বাকি তোমাদের কোশ্চেন প্র্যাকটিসটা আমরা ওই ডিজিটালে পড়াবো, হ্যাঁ? মানে ডিজিটাল বোর্ড নয়, যে আমাদের PDF আছে, স্ক্রিন শেয়ার করে যেটা আমি করি সেখানে আমি পড়িয়ে দেবো, ওকে? চলো তাহলে এটা কেউ যদি স্ক্রিনশট তো নেবে তো নিয়ে নাও স্ক্রিনশট, আর না হলে তখন এগুলো তো আছেই, হ্যাঁ, এগুলো দেখে নিও, ওকে? চলো তাহলে আমরা জাস্ট আমরা অ্যাভারেজের ফর্মুলাগুলো দেখে নিই, ওকে? চলো। হ্যালো ফ্রেন্ডস, তো চলো তাহলে আজকে আমরা যেটা দেখে নিব সেটা হচ্ছে আমাদের কি না অ্যাভারেজ। তা অ্যাভারেজের আমরা যে ফর্মুলাগুলো আমরা লিখেছি, তাকাও, তাহলে এই যতগুলো তোমরা ফর্মুলা দিতে পারছো সেগুলো আমাদের কি আজকে আমরা শুরু করছি না অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজ, দেখো অ্যাভারেজের ফর্মুলা সবাই যেখানে সেখানে পেয়ে যাবে, কিন্তু জাস্ট যে ফর্মুলাগুলো কাজে লাগে সেই ফর্মুলাগুলো আমি একটু জাস্ট একবার বলে দিচ্ছি, তারপর আমরা অঙ্ক জাস্ট কনসেপ্ট আমরা শিখবো, ওকে? তাহলে দেখো অ্যাভারেজের যে আমাদের ফর্মুলাগুলো সেটা হচ্ছে আমাদের কি না অ্যাভারেজের আমাদের ফর্মুলাগুলো যেগুলো হচ্ছে, সে অ্যাভারেজ কাকে বলে? আচ্ছা, অ্যাভারেজ কাকে বলে না, অ্যাভারেজ বা গড়। আমি দেখো বাংলায় লিখেছি, তোমরা যদি চাও, তোমরা যদি বলো যে দাদা এই লেখাগুলো ইংলিশে হলে ভালো, দেখো এখন যে আরআরবি যতগুলো তোমরা সেন্ট্রাল এক্সাম দিচ্ছ এখন বাংলা আমাদের চলে এসেছে, তার জন্য
জন্য বাংলায় যারা প্রেফার করছো তারা বাংলায় করবে, যারা ইংলিশ প্রেফার করছো তাদের জন্য আমি কোশ্চেন প্র্যাকটিস তখন ইংলিশেই করে দেবো। ওকে, দেখো তাহলে এভারেজ গড় কাকে বলে না, গড় হচ্ছে আমাদের যদি বলো যে এভারেজ কাকে বলে না, গড় কাকে বলে না, গড় ইজকেল টু হচ্ছে আমাদের সাম, বা আমি ইংলিশে লিখে দিচ্ছি দেখো গড়। তাহলে এভারেজ ইজকেল টু কি আমাদের ফর্মুলা, এভারেজ ইজকেল টু হচ্ছে আমাদের টোটাল সাম মানে যতগুলো আমাদের সংখ্যা থাকবে তাদের যোগফল বাই আমাদের নাম্বার অফ সংখ্যা, বা আমাদের কি আছে নাম্বারটা, টোটাল নাম্বার বলতে পারো। হ্যাঁ, তার টোটাল নাম্বার। ওকে, যতগুলো তুমি সংখ্যা নিচ্ছ, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো 1 2 3 4 চারটা সংখ্যা নিলাম। তাহলে এদের যদি বলে যে আমাদের গড় কত হবে, 1 2 3 4 যদি চারটা সংখ্যা আমি ধরে নিচ্ছি, 1 2 3 4 আমাদের চারটা সংখ্যা, এদের যদি বলে গড় কত হবে, তাহলে আমাদের এভারেজ কত হবে না, সবগুলা যোগফল তুমি যদি করো তাহলে কত হচ্ছে 1 3 6 10, তাহলে 10 বাই কত 4 মানে কত হয়ে যাচ্ছে আমাদের 2.5। তাহলে এই ধরনের আমাদের এভারেজের থাকে। এবারে দেখো এটা যদি অনেক বড় থাকতো, ধরে নাও আমাদের 1 থেকে 100 পর্যন্ত থাকতো, তাহলে তুমি কি সবগুলো 1 থেকে 100 পর্যন্ত যোগ করে কি 100 দিয়ে ভাগ করতে, তাহলে তো বিপদ আছে। তার জন্য কি আছে না, এই এভারেজের আমাদের অনেক মানে ফর্মুলা আছে যেগুলো তোমাদেরকে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। তার জন্য কি করতে হবে না, এভারেজের আমাদের ফর্মুলাগুলো সবগুলো মুখস্থ করতে হবে। চলো তাহলে আমাদের কি ফর্মুলা আছে এভারেজের, সেই ফর্মুলাগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখাও তাহলে 1 নম্বর আমাদের যদি n সংখ্যক সংখ্যার গড় মানে n নাম্বার অফ সংখ্যার আমাদের n নাম্বারের যদি গড় আমাদের x দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে আমাদের যদি প্রত্যেকটার সাথে ধরে নাও আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন এখানে আমি এক্সাম্পলটা দিচ্ছি, আমি এখানে ছোট এক্সাম্পল দিয়ে করছি। হ্যাঁ, ধরে নাও তোমাদের যে 1 1 2 3 4 চারটে সংখ্যা আছে। এবারে এইগুলা ধরো n নাম্বার আছে, এদের সাথে তুমি কি করছো না, এর সাথে তুমি প্রত্যেকটার সাথে কি করছো না, ধরো 2 যোগ করলে, এর সাথে যদি 2 যোগ করলে, এর সাথে 2 যোগ করলে, এর সাথে 2 যোগ করলে, এর সাথে 2 যোগ করলে, তাহলে বলছে কি না প্রত্যেকটার সাথে তুমি যে যোগ করবে, প্রত্যেকটার সাথে তুমি যোগ করো, তাহলে এখন এদের বলছে এভারেজটা যেটা হচ্ছে সেটা বলছে কত হবে, বুঝা গেছে। প্রত্যেকটার সাথে তুমি যোগ করতে পারো, প্রত্যেকটার সাথে তুমি গুণ করতে পারো, প্রত্যেকটার সাথে তুমি ভাগ করতে পারো, প্রত্যেকটার সাথে তুমি বিয়োগ করতে পারো, যা করো না কেন তুমি প্রত্যেকটা নাম্বারের সাথে যেটা করবে তোমাদের এভারেজের সাথেও তাই করতে হবে। ধরে নিচ্ছি আমাদের এই প্রথমটার এভারেজ, এই চারটার আমাদের এভারেজ কত ছিল, এই চারটার আমাদের এভারেজ ছিল 2.5 এই চারটার আমাদের এভারেজ ছিল, আমি এখন আগেরটা দেখলাম। এবারে প্রত্যেকটা সংখ্যার সাথে তুমি যদি যোগ করো যে কোনো নাম্বার, হ্যাঁ 2 5 7 যা ইচ্ছা তুমি যোগ করতে পারো, তুমি সংখ্যাগুলোর সাথে যা কাজ করবে তোমাকে এভারেজের সাথেও তা কাজ করতে হবে। তাহলে এভারেজটা আমাদের এখন নিউ এভারেজ কত হবে, এ নিউ যদি বলি তাহলে আমাদের কত হবে, 2 যোগ করছো তাহলে কত হবে 2.5 প্লাস 2, তাহলে কত হয়ে গেল আমাদের 4.5। তাহলে এই 4.5 তোমাদের ডাইরেক্ট অ্যান্সার। তাহলে তুমি প্রত্যেকটা সংখ্যার সাথে যা করবে তোমার এভারেজের সাথে তা করতে হবে, বোঝা গেছে। তাহলে এই জন্য দেখা আছে যে আমাদের n সংখ্যক সংখ্যার গড় যদি x থাকে, তাহলে y তুমি যদি যোগ করো তাহলে তোমার কত হয়ে যাবে নিউ এভারেজটা x প্লাস y যদি তুমি বিয়োগ করো তাহলে তোমার কত হয়ে যাবে না x মাইনাস y যদি গুণ করো তাহলে তোমার কত হয়ে যাবে x গুণিত y যদি ভাগ করো তাহলে তোমাদের কত হয়ে যাবে x বাই y, বোঝা গেছে। এগুলোর আমি প্রত্যেকটার একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিব, আগে আমি ফর্মুলাগুলো লিখে বলে দিচ্ছি। নেক্সট আসছে আমাদের সমান্তর প্রগতিযুক্ত সংখ্যার গড়। সমান্তর প্রগতি কাকে বলে না, সমান্তর প্রগতি বলে যদি আমাদের দুটো মানে এমন একটা আমাদের সিরিজ থাকবে যেখানে কি দুটো আমাদের সংখ্যার মধ্যে আমাদের কি থাকবে না গ্যাপটা একই, মানেটা আছে এই মতন। ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো 1 1 3 5 7 9 এই মতো। এদের তুমি যদি দুজনকে বিয়োগ করো তাহলে এটা আমাদের কি আছে, এই দুটোর মধ্যে গ্যাপটা তুমি দেখো কত আছে 2, এই দুটোর মধ্যে গ্যাপটা দেখো আমাদের কত আছে 2, এই দুটোর মধ্যে কত গ্যাপ আছে 2, এই দুটোর মধ্যে কত গ্যাপ আছে আমাদের 2। তাহলে দেখো যে আমাদের সিরিজটা নিয়েছি, যদি তোমাকে বলে 1 3 5 7 9 আরও অনেক আছে ধরে নাও, হ্যাঁ, তাহলে এদের যদি বলে গড় নির্ণয় করো, কি করে করবে, এগুলো আর ইজিলি করা যায়। দেখো তুমি যোগ করে তো ভাগ করতে পারবে না, যোগ করে ভাগ করলে অনেক বড় আমাদের এই থাকবে, আমি এখানে ছোট সংখ্যা নিচ্ছি, এটা অনেক বড় থাকতে পারে। তাহলে তুমি দেখবে এদের দুজনের মাঝে গ্যাপটা কি সেম, যদি গ্যাপ সেম থাকে মানে এদের দুজনের মাঝে ডিফারেন্স যদি সেম থাকে তাহলে বলা হয় যে এই সিরিজটা আমাদের সমান্তর প্রগতিতে আছে। হ্যাঁ, সমান্তর বা এপি সিরিজ ইংলিশে যারা বলো এপি সিরিজে আছে, বা বাংলাতে যদি বলো যে সমান্তর প্রগতি মানে এদের গ্যাপটা সেমই হয়েছে। এবারে তাহলে এদের মানে এই সংখ্যাগুলোর আমাদের গড় কত হবে না, এই সংখ্যাগুলোর আমাদের একদম ইজিলি আমাদের সূত্র আছে, যেটা প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2,
প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2, তাহলে কত হবে এদের এভারেজটা? এদের এভারেজটা হবে আমাদের 1 প্লাস 9 বাই 2 মানে কত 10 বাই 2 মানে কত হয়ে গেল 5। এদের আমাদের এভারেজ কত হয়ে যাবে 5। বোঝা গেছে? একদম যা শর্টকাটে করবে, হয়েছে? তার জন্য আমাদের ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে। তাহলে এটা আমাদের বোঝা গেছে আই থিঙ্ক। ওকে, চলো এবার আসছে আমাদের n সংখ্যক সংখ্যার গড়। তাহলে n সংখ্যক সংখ্যা মানে কি? n সংখ্যক মানে 1 2 3 4 5 6 7 8 এই মতন n সংখ্যক সংখ্যা আমাদের যদি থাকে, তাহলে 1 থেকে যদি 100 পর্যন্ত তোমাকে যদি বলে, যে আমি একটা এক্সাম্পল লিখছি, তো যদি বলে তোমাকে যদি বলে যে 1 to 100 পর্যন্ত, 1 to 100 পর্যন্ত আমাদের 1 to 100 পর্যন্ত আমাদের সংখ্যাগুলোর গড় কত হবে? তাহলে ফর্মুলা কি? না n প্লাস 1 বাই 2, n প্লাস 1 বাই 2। তাহলে কত আছে আমাদের n? দেখো, আচ্ছা nটা কি? না nটা হচ্ছে আমাদের নাম্বার অফ সংখ্যা এখানে, কিন্তু এখানে জোড় সংখ্যার বিজোড় সংখ্যা যদি বলে, তাহলে nটা হবে আমাদের শেষ জোড় সংখ্যা, মানে যদি জোড় বলে, আর যদি বলে বিজোড় তাহলে আমাদের হবে শেষ বিজোড়। মাথায় রাখবে এখানে nটা হচ্ছে নাম্বার অফ, নাম্বারটা নিলে হয়, তাহলে কত 100টার বলেছে, তাহলে আমাদের সূত্রটা কি হবে? না 100 প্লাস 1 বাই 2, তাহলে আমাদের কত হচ্ছে 101 বাই 2, তাহলে 101 মানে কত 50, মানে 15.1 সরি 15.5, হ্যাঁ 15.5, তাহলে আমাদের 50.5 এটার হবে আমাদের অ্যাভারেজটা। বোঝা গেছে? তাহলে এই মতন অঙ্ক আছে, মাথায় রাখবে, এই জন্য ফর্মুলা ইম্পর্টেন্ট। তাহলে n সংখ্যক সংখ্যার গড় হচ্ছে n প্লাস 1 বাই 2। এবার n সংখ্যক জোড় সংখ্যা যদি বলে, জোড় সংখ্যা মানে কি? না জোড় সংখ্যা তোমাকে যদি এই মতন দিল, ধরো 2 4 6 8, হ্যাঁ 2 4 6, তারপরে ধরে নাও 8 এই মতন দিল, 8 10 12 15 20 যা দিতে, মানে জোড় সংখ্যা দিবে, হয়েছে? তাহলে জোড় সংখ্যা যদি বলে, তাহলে তাদের সংখ্যার গড় কত হবে? তাদের সংখ্যার গড় কত হবে? না n প্লাস 1, ডাইরেক্ট n প্লাস 1। nটা কি? না nটা হচ্ছে আমাদের শেষ জোড় সংখ্যা, শেষ nটা হচ্ছে আমাদের শেষ জোড় সংখ্যা, জোড় সংখ্যা। এটা মাথায় রাখবে, হয়েছে? জাস্ট ফর্মুলাগুলো মাথায় রাখো, হ্যাঁ এগুলো আমি আর লিখছি নাই, জাস্ট আমি ফর্মুলা বলে দিচ্ছি, ফর্মুলাগুলো অনেক জায়গায় আছে। তাহলে কত? না n সংখ্যক সংখ্যা জোড় হচ্ছে আমাদের কত? না n প্লাস 1, বিজোড় সংখ্যা আছে আমাদের শুধুমাত্র n থাকবে, হয়েছে? তারপরে আমাদের কত আসছে? না n সংখ্যক বর্গের গড় কত? n সংখ্যক বর্গের গড় মানে কত? এই মতন থাকবে, n সংখ্যক সংখ্যার বর্গের মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এই মতন যদি স্কোয়ার থাকে, তাহলে আমাদের বর্গের সূত্র কি হচ্ছে? n প্লাস 1 2n প্লাস 1 বাই 6। এগুলো জানো সবাই, আমি জাস্ট একবার বলে দিচ্ছি। তাহলে জোড় সংখ্যা যদি থাকে, জোড় সংখ্যা মানে সেমি, তাহলে 2 স্কোয়ার প্লাস 3, এখানে লিখে দিচ্ছি, এটা জোড় সংখ্যা যদি থাকে তাহলে কত হবে? 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার যদি থাকে এই মতন, তখন আমাদের সূত্র কি হবে? n প্লাস 1 ইন্টু n প্লাস 2 বাই 3। এগুলো মুখস্থ করতে হবে, কিছু নয়। দেখো বিজোড় সংখ্যা যদি থাকে তাহলে কত? বিজোড় যদি আমি ধরে নিই যে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার এই মতন যদি থাকে, তাহলে তাদের আমাদের বিজোড় সংখ্যার বর্গের গড়ের সূত্র কি বটে? n ইন্টু n প্লাস 2 বাই 3। যদি ঘন থাকে, ঘন n সংখ্যা ঘন মানে কি? ধরো 1 কিউ প্লাস 2 কিউ প্লাস 3 কিউ প্লাস 4 কিউ এই মতন করে যদি চলে, তাহলে আমাদের কি হবে? তাদের গড়ের সূত্র কি বটে? না n ইন্টু n প্লাস 1 তার হোল স্কোয়ার বাই 4। এগুলো মুখস্থ করবে। জোড় সংখ্যা যদি বলে, তাহলে জোড় সংখ্যা মানে কি? না 2 কিউ আছে, ধরে নাও 2 কিউ 4 কিউ 6 কিউ যদি জোড় থাকে, তাহলে আমাদের সূত্র কি বটে? না এই 1 এর জায়গায় এখানে 2 চলে আসে, তাহলে n ইন্টু n প্লাস 2 বাই তার হোল স্কোয়ার বাই 4, হয়েছে? বিজোড় সংখ্যা যদি বলে, তাহলে বিজোড় সংখ্যাটা একটু ইম্পর্টেন্ট, কিন্তু এটা খুব কম আসে। ধরে নাও এইটা 1 কিউ প্লাস 3 কিউ প্লাস 5 কিউ এই মতন যদি থাকে, তাহলে আমাদের সূত্র কি হয়? না n প্লাস 1 ইন্টু n স্কোয়ার প্লাস 2n মাইনাস 1 বাই 4। বোঝা গেছে? দেখলে মাথায় রাখবে, হ্যাঁ। আর জোড় বিজোড় বললে, যদি এখানে দেখো আমাদের প্রতিটা জোড় বিজোড় আছে, তো জোড় আর বিজোড়টা মাথায় রাখবে। তাহলে nটা কি? না nটা যদি জোড় থাকে, তাহলে শেষ জোড় সংখ্যা, শেষ জোড়, হয়েছে? শেষ জোড় সংখ্যা হবে। আর যদি আমাদের nটা কি হবে? যদি বিজোড় সংখ্যা থাকে, তাহলে শেষ বিজোড় সংখ্যা, শেষ বিজোড় সংখ্যা। মাথায় রাখবে এটা, যে nটা কি অনেক সময় কোয়েশ্চেন করে, তো nটা কি? nটা হচ্ছে আমাদের শেষ জোড় সংখ্যা, শেষ বিজোড় সংখ্যা, তাহলেই হবে, হয়েছে? তাহলে এটা লাগাবে, অঙ্ক করবো তখন আরও বুঝতে পারবে। দেখো এবারে এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি এটা একটু মুছে দিচ্ছি ব্যাপারটা, ভালো করে এটা বুঝাচ্ছি তোমাদেরকে। দেখো এই কনসেপ্ট লাইব্রেরি একটা কনসেপ্ট আসছে, আমি ফর্মুলা দ্বারা আমি কনসেপ্টটা বলে দিচ্ছি, তাও আমি আরেকবার কনসেপ্টটা পরে বলে দেবো। দেখো এইখানে কনসেপ্টটা কী হচ্ছে, জানো এটা হচ্ছে এভারেজ। দেখো কী আছে এইখানে 10 নম্বর, এটা দেখো, আচ্ছা এটা 10 নম্বর, দুটাই 10 নম্বর হয়ে গেছে, ঠিক আছে, চাপ নেই। দেখো বলছে n সংখ্যক সংখ্যার গড় x, n সংখ্যক সংখ্যার গড় x, একটি সংখ্যা যুক্ত করলে গড় y বৃদ্ধি পায়। এবার বলছে, তাহলে বলছে যে সংখ্যাটা তুমি যুক্ত করেছো তার মানটা কত হবে? যে সংখ্যাটা তুমি যুক্ত করেছো তার মানটা কত হবে? দেখো ব্যাপারটা কি, আমি যদি তোমাকে বলি, এখানে আমি ছোট ছোট করে লিখে দিচ্ছি, হ্যাঁ। ধরে নাও 5টা লোক আছে, ধরো 5 জন আছে, 5 জনের এভারেজ তোমাদের একটা কিছু দেওয়া আছে, 5 জনের ধরো আমাদের এভারেজ দেওয়া আছে, ধরো কত বলবো, ধরো 2,
5 জনের এভারেজ দিয়ে আছে আমাদের 2, 5 জনের আমাদের এভারেজ দিয়ে আছে 2। এই 5 জনের জায়গায় তুমি এখন কি করছো না, এদের সাথে একজনকে যোগ করছো, মানে 6 জন এখন করে দিলে, 6 জন করে দিলে। তাহলে আমাদের এখন বলছে যে যাকে আমি অ্যাড করেছি, এই যে ধরে নাও আমি একটা কাউকে অ্যাড করেছি, যাকে বলছে অ্যাড করেছি তার বলছে আমাদের মানটা কত হবে, যে যাকে আমি অ্যাড করছি। হ্যাঁ, যদি 5 জন মানুষের আমাদের ধরে নাও বয়সের গড় আছে 2 বছর, হ্যাঁ, বা 20 বছর ধরে নাও, 20 বছর ধরে নিচ্ছি। আর একজন মানুষ যে আমি অ্যাড করছি, একজন মানুষকে যে আমি অ্যাড করছি, সেই আমাদের কত 6 জন হয়ে যাচ্ছে। তাহলে বলছে আমাদের যে একজনকে আমি অ্যাড করেছি, আচ্ছা ধরে নাও তাহলে এদের এভারেজটা, সরি 1 মিনিট দাঁড়াও, ধরে নাও আমাদের এভারেজটা কি হচ্ছে, যে আমি একজনকে যোগ করছি তাই আমাদের এভারেজটা কত হয়ে যাচ্ছে, এভারেজটা ধরে নাও আমাদের যে এভারেজটা হয়েছে, এভারেজ নিউজটা আমাদের হয়ে যাচ্ছে কত না, বেড়ে যাচ্ছে একটু, কত ধরে নিচ্ছি আমাদের 21 ধরে হয়ে গেছে, 21 হয়ে গেছে, 21 হয়ে গেছে, হয়েছে? বুঝতে পারছি কনসেপ্টটা? 5 জন ছিল, এদের এভারেজ দিয়েছিল 20, একজন যে আমি অ্যাড করলাম সে আমাদের কত 6 জন হয়ে গেল। তাহলে এদের এভারেজটা আমাদের কত হয়ে যাচ্ছে না 21, 1 বৃদ্ধি করে দিয়েছে, 1 বাড়াই দিয়েছে। তাহলে যে আমি একজনকে অ্যাড করেছি, যে আমি একজনকে, যে নতুন মানুষটাকে আমি অ্যাড করেছি, তার যদি আমি বলি বয়স কত হবে, যে নতুন মানুষ অ্যাড করেছি তার বয়স যদি আমি বলি কত হবে, তো আমাদের সূত্র কি হয় না, নিউ ইজকেল টু, ফর্মুলা হয়, মাথায় রাখবে, আগে যে এভারেজটা দেওয়া ছিল, তো আগের যে এভারেজটা দিয়েছিল প্লাস ওয়াই মানে কি না, ওয়াইটা হচ্ছে আমাদের নিউ এভারেজটা, হয়েছে, মানে বৃদ্ধিটা যতটা, তাহলে বৃদ্ধি ইন্টু n+1। দেখো তাহলে আমাদের সূত্রটা কী হবে, তাহলে এখানে আমাদের কতটা বৃদ্ধি পাচ্ছে আমাদের, তাহলে এক অংশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের নিউ ইজকেল টু ফর্মুলাটা কী হবে, আগের আমাদের কত ছিল, আগে ছিল আমাদের ধরো x, তাহলে আমাদের কত ছিল 20 প্লাস, যদি একজন অ্যাড করো, এবারে যদি তুমি যদি 5 জন অ্যাড করো তাহলে আলাদা ফর্মুলা হবে, ঠিক আছে? তাহলে 20 প্লাস, যদি ওয়াইটা আমাদের কত হচ্ছে, বৃদ্ধি কত হচ্ছে 1, তাহলে 1 গুণিত আমাদের এখন কতজন আছে না 6 জন, 1 গুণিত 6 জন, হয়েছে? ওকে, তাহলে আমাদের এটা কত দাঁড়াচ্ছে, এটা আমাদের দাঁড়াচ্ছে 20 প্লাস মানে 26 বছর, এই মতন একটা আসবে, হয়েছে? ঠিক আছে, এবারে এটা সেম ঘটনা। এবার যদি বলে যে ওয়াই হ্রাস পাওয়া যায়, যদি বলে আমাদের ওয়াই বৃদ্ধি পাওয়া যায়, আমাদের যদি সূত্রটা x প্লাস ওয়াই ইন্টু n+1 হয়, তো যদি বলে ওয়াই হ্রাস পায় তখন আমাদের কী হবে না, ওয়াইটা মাইনাস হয়ে যাবে, মাথায় রাখবে, তখন আমাদের ওয়াইটা কত না মাইনাস বৃদ্ধি হয়। এবারে যদি বলে যে আমাদের বাদ দিছি, যদি আমি বলি যে n সংখ্যার গড় আছে x, এবার একটা সংখ্যাকে আমাদের যে বাদ দিতে হবে, তাহলে যদি বলে যে বাদ দেওয়া সংখ্যাটা যে বাদ দিয়ে দিয়েছি তার জন্য আমাদের গড় কত হয়েছে না ওয়াই বাড়িয়েছে, যদি বাড়ে বলে তাহলে আমাদের কী হবে, যদি দেখো এখানে আমাদের কী দিচ্ছি, এখানে মাথায় রাখবে যুক্ত করা মানে হচ্ছে আমাদের প্লাস, ওকে, বাদ দেওয়া মানে হচ্ছে আমাদের মাইনাস, বাদ দেওয়া হচ্ছে আমাদের মাইনাস, এই দুটো যদি বৃদ্ধি থাকে, এখানে বৃদ্ধি থাকে, এখানে যদি বৃদ্ধি থাকে, তাহলে প্লাস আর মাইনাস। এবার যদি এখানে আমাদের হ্রাস থাকে, এখানে যদি হ্রাস থাকে, যদি বলে যে ওয়াই হ্রাস পাইলো, তখন আমাদের প্লাসটা কি হয়ে যাবে না মাইনাস হয়ে যাবে। এখানে যদি বলে আমাদের বৃদ্ধির জায়গায় বলে যে হ্রাস পাইলো, তাহলে হ্রাস পাইলো কি, তাহলে মাইনাস হয়ে যাবে ওয়াইটা, তাহলে মাইনাস অলরেডি ছিল আর মাইনাস হয়ে যাবে কি প্লাস। অঙ্ক করার সময় ভালো করে বুঝতে পারবে, এখন অতটা বুঝতে পারবে না, শুধু কনসেপ্টটা মাথায় রাখো যে যদি আমাদের কোনো সংখ্যা যুক্ত হয় তাহলে হয় আমাদের প্লাস, কোনো সংখ্যা যদি বাদ দেওয়া হয় তাহলে আমাদের নিউ এভারেজে যেটা হবে সেটা হবে মাইনাস। কিন্তু যদি ওয়াই বৃদ্ধি পায় দুটোতেই, যদি ওয়াই হ্রাস পায় তখন এটা হয়ে যাবে মাইনাস, এখানে যদি ওয়াই যদি হ্রাস পায় এখানে হয়ে যাবে আমাদের প্লাস। বুঝা গেছে? এইটুকু মাথায় রাখবে। এইবারে এইগুলো একদম প্রচুর অঙ্ক আসে, এইগুলো থেকে বলবে কি না, একটা নির্দিষ্ট দূরত্বে তুমি যাচ্ছ কিছু একটা গতিবেগে, হ্যাঁ, আর আবার ফিরে আসছো, ওই মানে গতিবেগ আলাদা হতে পারে কিন্তু আমাদের ডিস্টেন্সটা সেম আছে। ওই জন্য দেখো তোমার ডি ডিস্টেন্স আছে, তুমি 1 কিমি গতিবেগে যাচ্ছ, ওয়াই কিমিতে ফিরে আসছো, তাহলে আমাদের এভারেজটা কি হবে না, এভারেজের ফর্মুলাটা হয়ে যায় ডাইরেক্ট ফর্মুলা 2 × xy বাই x প্লাস ওয়াই, 2 × xy বাই x প্লাস ওয়াই, এটা হচ্ছে আমাদের গড়ের, হ্যাঁ, দূরত্বের গড়। এবার হচ্ছে 12 নম্বর, এবার তুমি যদি একটা ডিস্টেন্স আছে, এবার তুমি কি করছো না পার্ট করে যাচ্ছ, তাহলে আমি ধরো 3টে পার্ট, মানে ফার্স্ট পার্টটা আমি নির্দিষ্ট দূরত্ব 3 বার যাচ্ছি, তাহলে আমি প্রথম দূরত্বটাকে কত গেলি না 1 কিমি/আওয়ার, সেম দূরত্বটাকে কত গেলি y কিমি/আওয়ার, থার্ড দূরত্বটাকে দেখো দূরত্বটা সেম, বারবার বলছি সেম দূরত্ব তুমি কভার করছো, তাহলে এটা কত হচ্ছে না y কিমি/আওয়ার, z কিমি/আওয়ার, তাহলে এখানে এভারেজটা কত হবে না, 3টা দূরত্ব যদি সেম থাকে তাহলে ফর্মুলাটা হয়ে যায় 3xy বাই x প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড প্লাস জেড প্লাস এক্স, মাথায় রাখবে। এইবারে তোমার আলাদা কেস হতে পারে, কি হতে পারে, তোমার ডিস্টেন্সটা আলাদা আছে, তুমি ধরো D1 গেলে আরামসে যাচ্ছ x1, এটা ধরো বাইকে গেলে, তারপর একটা কারে যাচ্ছ, কারেটা আমাদের D2 যাচ্ছ, হ্যাঁ, আর ডিস্টেন্স আলাদা যাচ্ছ, তখন আমাদের ফর্মুলার কি হয়ে যায়, তখন আমাদের এভারেজের ফর্মুলা হয়ে যায় মোট দূরত্ব, আমাদের ফর্মুলা কি হয়ে যায় মোট দূরত্ব মানে কত D1 প্লাস D2 প্লাস D3 বাই আমাদের মোট সময়। তাহলে এইটুকু জায়গাটাই এইখান থেকে এইটুকু যাতে আমাদের কত সময় লাগছে ভাই, এগুলো আমি কনসেপ্ট আবার বলবো, এখান থেকে এইটুকু যাতে আমাদের কি হয় ফর্মুলা দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব আমাদের কত আছে D1 বা এটার আমাদের সময় যদি বার করি টাইম,
ধরো T1 বার করছি, তাহলে T1 সমান আমাদের সূত্র কী হবে, এই জায়গাটাই, তাহলে আমাদের দূরত্ব বাই গতিবেগ, ওইটাই আমাদের সময় হয়, তাহলে গতিবেগ কত x, তো এইটা হচ্ছে আমাদের সময়। এখানে আমাদের কত হবে না, এটা আমাদের T2টা কত হবে, T2 হয়ে যাবে আমাদের d2/y, এখানে আমাদের T3 কত হয়ে যাবে, T3 আমাদের সূত্র হয়ে যায় আমাদের দূরত্ব বাই গতিবেগ, গতিবেগ হচ্ছে আমাদের z। বুঝা গেছে? তাহলে মোট সময় হলো কত, T1 + T2 + T3। তাহলে আমাদের গড় মানে পুরো পাত্রের আমাদের গড় দূরত্ব কত হয় না, গড় দূরত্ব সমান হয়ে যায় আমাদের মোট দূরত্ব বাই আমাদের মোট সময়, সরি মোট দূরত্ব নয়, যদি বলে যে অ্যাভারেজ স্পিড, হ্যাঁ, যে গড় গতিবেগ কত হবে না, মোট দূরত্ব বাই আমাদের মোট সময়। মোট সময় মানে কি না, এইটুকু পার্টটা যত সময় লেগেছে, তাহলে এইটুকু পার্টে কত যত সময় লেগেছে, d1/x, এইটুকু পার্টে কত হচ্ছে d2/y, এইটুকু পার্টে কত হচ্ছে d3/z। বোঝা গেছে? এবারে ত্রুটিপূর্ণ এটা আমাদের আছে, যে ধরো তোমাকে বললো যে 50টা সংখ্যার গড় করতে, হ্যাঁ, তো 50টা সংখ্যা ধরো তোমাদের দিয়ে আছে র্যান্ডামলি কিছু একটা ধরো 5-7 ধরো, আমি এই মতন যদি কিছু বলি, কথা এখানে করছি, হ্যাঁ, ধরো না আমাদের ধরো 2, 5, 7, 8 এই মতন কিছু একটা দিয়ে আছে। তুমি কি করলে না, এই 5-এর জায়গায় ধরো ভুল করে আমাদের 4 লিখে দিলে, তাহলে আমাদের এর এভারেজটা, অরিজিনাল এভারেজটা কত ছিল, ধরো আমাদের এটা ভুল করে 4 লেখার জন্য আমাদের এভারেজটা আমাদের একটা কিছু ছিল, তাহলে অরিজিনালটা তো আমাদের আলাদা হবে না। তার জন্য কি হবে না, যদি ত্রুটিপূর্ণ গড় মানে ভুল ধরার জন্য যে আমাদের ত্রুটি আছে, তাহলে আমাদের প্রকৃত গড়টা কত ছিল না, প্রকৃত গড়টার ফর্মুলা হচ্ছে m মানে গড়টা প্লাস অরিজিনাল মাইনাস রং নাম্বার বাই n। বোঝা গেছে? অরিজিনাল মাইনাস রং নাম্বার মাইনাস n মানে কি না, তুমি যেটা অরিজিনাল নাম্বার ছিল সেটা মাইনাস তুমি যেটা রং নাম্বার ধরেছো সেটা, দুজনকে বিয়োগ করবে বাই নাম্বার অফ মানে যতজন সংখ্যা আছে মানে সেটা দিয়ে ভাগ করবে, আর আগের যে গড়টা ছিল সেই গড়টার সাথে যোগ করবে। বোঝা গেছে? এইটা ফর্মুলাটা ভালো। আচ্ছা, এবারে এই 15 নম্বর কনসেপ্টটাও ভেরি ইম্পর্টেন্ট। ধরে নাও তোমাদের n1 সংখ্যক বা n1 সংখ্যক আমাদের কোনো ব্যক্তির এভারেজ দিয়ে আছে a1, n2 সংখ্যক আমাদের ব্যক্তির এভারেজ দিয়ে আছে a2, তাহলে যদি বলে আমাদের টোটাল সমস্ত আমাদের সমস্ত ব্যক্তিগুলোর আমাদের টোটাল এভারেজ কত হবে না, n1 plus a1 n1 a1 plus n2 a2 by n1 plus n2। জাস্ট ফর্মুলাটা মাথায় রাখবে, এটা দিয়ে আমি খুব কম অঙ্ক করব। আমাদের ডেভিয়েশন, এভারেজের আমাদের ডেভিয়েশনের একটা অঙ্ক থাকে, যেটা আমি তোমাদেরকে কনসেপ্টটা একটু বলে দিচ্ছি। ওকে, তাহলে এটা একটু ছবি তুলে নিতে পারো।